সো আজকে আমরা স্টার্ট করব নিট ফিজিক্স 2022 যে ক্র্যাশ কোর্স ছিল তার ডে 5। ওকে, সো অলরেডি 4টে ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে ক্র্যাশ কোর্সের আন্ডারে। তো সেগুলোর কিন্তু লিঙ্ক আই বাটন অ্যান্ড ডিসক্রিপশনে থাকছে, সেখান থেকে আমরা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবো। ওকে, আর থিওরির ভিডিও তো অলরেডি আমাদের আছে। নাও আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে বাকি ক্লাসগুলোর থেকে। ফার্স্ট অফ অল আমার ওয়েবক্যামটা একটু ড্যামেজ হয়ে গেছে, সো ওই কারণে আজকে স্যারকে দেখা যাবে না। স্যারকে শুধু এখানে ছবিতেই দেখা যাবে আর বাকিটা শুধু কথা শোনা যাবে। আর এখানে লাইভ ভিডিও স্যারের দেখা যাবে না। কোশ্চেনগুলো যেমন অ্যাজ ইট ইজ যেমন আছে কোশ্চেন সামনে আসবে, আমরা সামনে শুধু সলভ করব। শুধু লাইভ ভিডিও ফরম্যাট যেটা ছোট্ট স্ক্রিন করে আমরা নিচে দেখাতাম, সেই জিনিসটা আজকে পসিবল হবে না। ওকে, তো চলো স্টার্ট করা যাক। সো আজকে ডে 5-এ আমরা কী কী রাখছি, দুটো টপিক রাখছি। একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি আর হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। দ্যাট মিনস টোটালটাই কারেন্টের উপরে আজকের ক্লাসটা। সো কারেন্ট ইলেকট্রিসিটি অ্যান্ড অল্টারনেটিভ কারেন্ট দুটো থেকে কিন্তু অ্যাটলিস্ট 4টে কোশ্চেন পাওয়াই যায়। তো 4টের বেশি কোশ্চেনও আসে, কিছু কিছু সময় কারেন্ট ইলেকট্রিসিটি এটা থেকে 3টে চলে আসে, কিছু কিছু বছর অল্টারনেটিভ কারেন্ট থেকে 3টে চলে আসে। তো এই কারণে আমরা যদি খুব কম করেও ধরি তাহলেও কিন্তু 4টে কোশ্চেন এই কারেন্ট ইলেকট্রিসিটি অ্যান্ড দিস অল্টারনেটিভ কারেন্ট থেকে আমরা পেয়ে যাব। ওকে, সো চলো দেখা যাক কিছু কিছু এই বছরের জন্য কিছু সাজেস্টিভ কোশ্চেন কী টাইপের হতে পারে বা কোন স্ট্যান্ডার্ডের হতে পারে, সেরকমই কিছু কোশ্চেন আমরা এখানে পিক করেছি। ওকে, সো চলো কোশ্চেন নাম্বার 1। ওকে, সো 1 কোশ্চেনের দাবি কি, এটা অ্যাকচুয়ালি দেখে একটা ম্যাথামেটিক্যাল বা একটা নিউমেরিক্যালস টাইপ কোশ্চেন হলে ওটা কিন্তু একটা থিওরিটিক্যাল কোশ্চেন। এর অ্যান্সার আমরা যারা করেছে তারা ডিরেক্টলি জানি এর অ্যান্সার কোনটা হবে, তবু আমরা এখানে একটু সবার জন্য সলভ করে দেখবো যে অ্যান্সারটা কী করে বার করতে হয়। তো কোশ্চেনে কী বলছে, আ ইউনিফর্ম ওয়্যার অফ রেজিস্ট্যান্স আর ইজ ইউনিফর্মলি কম্প্রেসড অ্যালং ইটস লেন্থ আনটিল ইটস রেডিয়াস বিকামস n টাইমস দ্যাট দ্য অরিজিনাল রেডিয়াস। নাও রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার বিকামস হোয়াট। তাহলে কী করা হচ্ছে, কম্প্রেসড করা হচ্ছে। সো এইরকম ধরো তারটা ছিল, আমরা জানি তারগুলো অলমোস্ট সিলিন্ড্রিক্যাল শেপের দেখতে লাগে। ওকে, সো এইরকম শেপের ধরো তার ছিল, এটাকে কম্প্রেস করলাম, দুই পাশ দিকে চেপে দিচ্ছি, দিলে কম্প্রেসড হয়ে গেল। তাহলে ইনিশিয়াল লেন্থ কত ছিল, এ, আর ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে এরিয়া হচ্ছে একে আমরা কি লিখতে পারি, পাই আর স্কোয়ার। তো নাও কি বলছে, এই রেডিয়াসটাই চেঞ্জ হবে কত, n টাইমস অফ ইটস অরিজিনাল লেন্থ। তো স্বাভাবিক ব্যাপার, যদি আমি কম্প্রেস করে দিই তাহলে কী হবে, এলটা ছোট হয়ে যাবে আর আরটা বাড়বে। তার মানে এটা যদি ইনিশিয়াল কেস হয়, কম্প্রেস করার পরে কী হলো, এটাকে এরকম ধরো মোটা টাইপের হয়ে গেল আর রেডিয়াসটাও বেড়ে গেল। দ্যাট মিনস ক্রস সেকশনাল এরিয়াগুলো বেড়ে গেল আর লেন্থটা ছোট হয়ে কী হয়ে গেল, এল প্রাইম, আর এরিয়াটা কী হয়ে গেল, এরিয়াটা দেখতে লাগলো সাপোজ এ প্রাইম, আর সেটা ইকালস টু নাথিং বাট পাই আর প্রাইম তার স্কোয়ার। তো কোশ্চেনে কিন্তু আমার বলে দিয়েছে রেডিয়াসটা কত হবে, আর প্রাইমটা হবে n টাইমস অফ অরিজিনাল যে আগের আর ছিল। নাও এই যে যখন দুটো কেস দেখছি, এটা হচ্ছে কেস 1 অ্যান্ড এটা হচ্ছে আমাদের কেস 2, দুটো কেসে একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ভলিউম। ওভারঅল ভলিউম কিন্তু সেম থাকবে, দ্যাট মিনস ভি অলওয়েজ কনস্ট্যান্ট, ভলিউম ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, ভলিউমকে আমরা কীভাবে লিখি, এরিয়া ইন্টু লেন্থ ইকুয়ালস টু নিউ এরিয়া ইন্টু নিউ লেন্থ। তো এই কনসেপ্ট থেকে আমরা কী বার করে আনতে পারি, আমরা এখান থেকে এই লেন্থের ভ্যালুগুলো চেঞ্জ করে আনতে পারি। চলো, সো এরিয়ার জায়গায় তুমি কি লিখে দেবে, পাই আর স্কোয়ার, লেন্থের জায়গায় এল লিখে দাও, এ প্রাইমের জায়গায় কি লিখে দেবে, পাই আর প্রাইম তার স্কোয়ার, আর প্রাইম মানে কি এন ইন্টু আর, তাহলে এখানে লিখে দেবো এন স্কোয়ার আর স্কোয়ার, আর দিস ইজ এল প্রাইম। নাও এখান থেকে যদি সলভ করো, পাই কাটো, আর স্কোয়ার কাটো, তাহলে এখান থেকে তুমি এল প্রাইম যেটা নিউ লেন্থ, যেটা তুমি জানতে না, তো সেই লেন্থটা পেয়ে যাচ্ছ। এখান থেকে কত পেয়ে যাচ্ছ, অরিজিনাল যা লেন্থ ছিল ডিভাইড বাই এন স্কোয়ার। সো নাও ডান। সো তাই যদি হয় তাহলে আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলা কী জানি, আমরা রেজিস্ট্যান্সকে একদম জেনারেল ফর্মুলায় লিখতে পারি। ইনিশিয়াল কেস, এটা হচ্ছে কেস 1, আর ইকুয়ালস টু রো এল বাই এ, এটা হচ্ছে প্রথম কেসে ছিল। এখন নিউ কেসে কী হচ্ছে, রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে, আর প্রাইম সেটা ইকুয়ালস টু হয়ে যাবে রো, ম্যাটেরিয়াল প্রপার্টি, রেজিস্টিভিটি, এটা সম্পূর্ণ ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, দ্যাটস এর কোনো চেঞ্জ হবে না। লেন্থটা চেঞ্জ হয়ে যাবে এল প্রাইম, এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে এ প্রাইম। সো ভ্যালুগুলো পুট করো, রোর জায়গায় রাখো, এল প্রাইমের জায়গায় কত লিখবে, দিস এল বাই এন স্কোয়ার। ওকে ডান। এরিয়া কত লিখবে, এরিয়া তো চেঞ্জ হয়ে গেছে, পাই আর প্রাইমের স্কোয়ার, আর প্রাইমের জায়গায় কত লিখবো, এন আর, তার মানে এন স্কোয়ার আর স্কোয়ার। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করলে দেখতে পাবে ওপরে রো এল আর নিচে আমি রাখছি পাই আর স্কোয়ার এইরকম, আর এর সাথে অ্যাডিশনাল কে চলে এলো 1/n⁴। এখানে একটা এন স্কোয়ার আর নিচে অলরেডি একটা এন স্কোয়ার ছিল, আর এই আরটাকে রিপ্লেস করো রো এল পাই আর স্কোয়ার। তার মানে এই যে ব্র্যাকেটের যে টার্মটা পেলাম, এটার মানেই হচ্ছে আমাদের আগের আর, এখানে বসিয়ে দাও, দ্যাট মিনস r/n⁴।
তো এটা আমরা ধরে ধরে প্রতিটা জিনিস বুঝলাম বলে এতটা টাইম লাগলো, বাট এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটা কিন্তু আমার মনে রাখতে হবে। তো যদি রেডিয়াস বরাবর আমরা কম্প্রেসড করি তাহলে নিউ রেজিস্ট্যান্স কত আসবে, নিউ রেজিস্ট্যান্সটা দেখতে লাগবে R/n⁴। দ্যাট মিনস আগে যেটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স ছিল ডিভাইড বাই যত গুণ ওকে মানে চেপে ছোট করে দিচ্ছি বা লেন্থ কম্প্রেস করছি, সেই n হচ্ছে সেই নাম্বার। যদি এটা বলে 2 গুণ মানে তাকে চেপে অর্ধেক করে দেওয়া হয়েছে, দ্যাট মিনস অর্ধেক করে দেওয়া মানে কি অ্যাকচুয়ালি মানে 1/2, সো দ্যাট মিনস n এর ভ্যালুটা আসবে 2, ফ্যাক্টর হচ্ছে 2। অর্ধেক করে দেওয়া বা 3 গুণ মানে চেপে দেওয়া, সো দ্যাট মিনস n এর ভ্যালুগুলো হচ্ছে ওই 3 গুণ চেপে দিচ্ছি, 2 গুণ চেপে ছোট করে দিচ্ছি, 4 গুণ চেপে ছোট করে দিচ্ছি, সেই ভ্যালুটা। বা ইনডিরেক্টলি একটু যদি অন্যভাবে বলি, রেডিয়াসটা যত গুণ বাড়ছে, লেন্থের রেসপেক্টে যদি না বলে আমি রেডিয়াসের রেসপেক্টও বলতে পারি, দ্যাট মিনস রেডিয়াসটা যত গুণ বাড়ছে, কত গুণ, 2 গুণ বাড়লো তাহলে n এর ভ্যালু 2 বসিয়ে দেবো, 10 গুণ বাড়লো n এর ভ্যালু 10 বসিয়ে দেবো, 10⁴, 2⁴, আর ওপরে থাকবে অরিজিনাল রেডিয়াস। এই কোশ্চেনটাকে যদি একটু আমরা ঘুরিয়ে বলি কীভাবে, ধরো আমাদেরকে এটা কম্প্রেস না করে যদি বলো এক্সপ্যানশান হলো, দ্যাট মিনস লেন্থটা ধরে টেনে লম্বা করা হলো, তারটাকে ছোটো না করে লম্বা করা হলো, কত গুণ লম্বা করা হলো, n গুণ টেনে লম্বা করা হলো, তখন নিউ রেজিস্ট্যান্স কত আসবে, তার ফর্মুলা আমরা লিখি নিউ রেজিস্ট্যান্স ইকুয়ালস টু n² অরিজিনাল রেজিস্ট্যান্স। এই n হচ্ছে যত গুণ টেনে লম্বা করা হলো। তাহলে কম্প্রেসের সময় আমরা রেডিয়াসটা দেখি কত গুণ কমলো, কত গুণ বাড়লো, সেটা হচ্ছে 2⁴ 1/r/ ওই সেই জিনিসটা। আর যখন লেন্থ বরাবর টেনে লম্বা করা হয় তখন হচ্ছে যত গুণ ওকে টেনে লম্বা করা হলো n এর ভ্যালুর জায়গায় সেই ততটা বসাবো, n² অরিজিনাল আর। এটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক্স। তো এই জিনিসগুলো আমরা কিন্তু তখন আর এই এক্সাম হলে বারবার বসে সলভ করবো না। নিটে 2 বছরে এসেছিলো এই ফর্মুলার উপরে বেস করে কোশ্চেন, একবার ডিরেক্ট এরকম ফর্মুলাটাই তুলে দিয়েছিল কোনটা কারেক্ট হবে, আর একবার আমাদের দিয়েছিল নিউমেরিক্যালস দিয়ে, ঠিক আছে, নিউমেরিক্যাল ভ্যালু বলে দিয়েছিল, দিয়ে বলেছিল তার এক্সাক্ট ডেটাটা বার করো। ওকে, তো এই টাইপের কমন কিছু টার্ম থাকে, তো সেই টার্মগুলো আমরা এখান থেকে সলভ করতে পারবো। চলো নেক্সট কোশ্চেন। ওকে, এটা একটা খুব ভালো কোশ্চেন। এই টাইপের কোশ্চেনও আমরা এখন নিটে লাস্ট 3 বছরের পর দেখলাম এই টাইপের কোশ্চেন কিন্তু এসছে। কি বলছে, দ্য কালার কোডের রেজিস্ট্যান্স হবে কার্বন, মানে এটা কার্বন রেজিস্ট্যান্স যেগুলো হয়, কার্বন রেজিস্ট্যান্স কালার কোড করা আছে। সো ইনিশিয়াল 3 কালার ব্যান্ড আর রেড। আমরা কার্বন রেজিস্ট্যান্সগুলোকে জানি এইরকম দেখতে হয়। ওকে, সো পরপর এখানে 3টে কালার ব্যান্ড থাকে এখানে, আর একটা কালার থাকে দূরে। এটা হচ্ছে আমাদের সিম্পল কার্বন রেজিস্ট্যান্সগুলো, যেগুলো আমাদের সিলেবাসে আছে। নট নেসেসারি সবসময় 4টে কালারই থাকে, এর থেকে বেশি কালারেরও কিন্তু রেজিস্ট্যান্স হয়। ওকে, সো তার কালার কোডিং সিস্টেমটা একটু অন্যরকম। তো এরকম, তো আমাদের রুল কি, এটা যদি ফার্স্ট কালার, এটা সেকেন্ড কালার, এটা থার্ড কালার, এটা ফোর্থ কালার হয়, প্রথম দুটো কালার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এটা পাশাপাশি বসে, ইনটু 10⁻³ থার্ড কালারটা বসে, তার সাথে প্লাস মাইনাস ফোর্থ কালারটা হয়। আর এই কালারের ভ্যালুগুলো কি করে বসাবো, তার ভ্যালু আমরা পাই সেই বিবি রয় বলে যে ফর্মুলাটা আছে। এই ফর্মুলাগুলো আমরা ডিটেলসে ঢুকছি না। বিবি রয় অফ গ্রেট ব্রিটেন ভিজিটেড গেটওয়ে অফ ইন্ডিয়া, এরকম একটা শর্টকাট ফর্মুলা আছে। সো পরে সেই টার্মগুলো আমরা যাচ্ছি না, সেটার যদি আলাদা ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই আমরা সেই ভিডিও আনবো, এবং তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে বলতে হবে যে এই থিওরি, এটার উপরে আমরা থিওরির ভিডিও আনবো কিনা। তো তাহলে আমরা একদম ডিটেলস কী করে সলভ করতে হয় একদম পুরো শর্টকাট মেথড শেখাবো। সো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। নাও বি স্ট্যান্ডস ফর এই দিস ফার্স্ট বি, দুটো বি আছে এখানে। ওকে, তো স্ট্যান্ডস ফর এই বি ফর ব্ল্যাক, and this V for brown, R for red, O for orange, and Y for yellow, and so on. আপাতত সেটা লাগছে না। তো এই যে ফোর্থ কালার যেটা আছে না, এই ফোর্থ কালারে একটু আমাদের গল্প করতে হবে। ফোর্থ কালারটা 3 রকমের হতে পারে। একটা হতে পারে গোল্ড। ফোর্থ কালারটা অ্যাকচুয়ালি কী ইন্ডিকেট করে, এটাকে বলা হয় টলারেন্স, দ্যাট মিনস ত্রুটি বা সহনশীলতা, বাংলায় হট এবার যাই লেখা থাকতো। সো মানে এই ফোর্থ কালারটা ইন্ডিকেট করে যে এই রেজিস্ট্যান্সটা বানাতে কতটা প্লাস মাইনাস এরর আছে আমার। সো সেই এররের পার্টটা টলারেন্স পার্ট যেটাতে লেখা হয়। গোল্ড যদি থাকে তাহলে সেটা 5% টলারেন্স, যদি সিলভার হয় তাহলে 10% টলারেন্স, আর যদি কোনো কালার না থাকে, নো কালার, তাহলে সেটা আপ টু 20% টলারেন্স আমরা এটা কনসিডার করি। তাহলে এখানে কি বলছে, প্রথম 3টেই রেড রেড রেড, আর লাস্টেরটা হচ্ছে সিলভার। তাহলে রেডের ডিজিট কত এখান থেকে বসাতে হয়, প্রথম যে থাকে সে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে চলতে থাকে, পরপরগুলো আছে। তাহলে আমার বলছে রেডের ডিজিট কত, রেড ইকুয়ালস টু 2। তাহলে প্রথমে দুটো কালারকে পাশাপাশি বসাবো, রেডও 2, মানে 1 আর 2 দুটো পজিশনে রেড আছে, তার মানে দুজনেই কী আসবে 2 2 ইন্টু 10⁻, আবার এগেইন থার্ড কালারটাও রেডের ভ্যালু 2, তারপরে 10⁻², থার্ড কালারটাই যে লিখেছিলাম 10⁻²,
প্লাস মাইনাস ফোর্থ কালার মানে কত আছে এখানে কোশ্চেনে বলেছে সিলভার মানে 10% টলারেন্স, সো 10%, তাহলে এটা কত হলো 2200 প্লাস মাইনাস 10%। ওকে, সো দ্যাট মিনস অপশান বি কারেক্ট। খুব ছোট্ট জিনিস, জাস্ট শুধু আমরা এরকম ধরে ধরে বোঝাচ্ছি বলে টাইমটা বেশি লাগছে, নইলে কিন্তু যখনই আমরা এটা বুঝে যাব ঝটপট এগুলো সলভ করে ফেলতে পারবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নাও এখানে কি বলছে, দ্য এন রোজ ইজ কন্টেইনিং এম সেলস ইন সিরিজ আর জয়নিং ইন প্যারালাল, maximum current is taken from this combination across the external resistance of 3 ohm resistance. If the total number of cell used are 24 and internal resistance of each cell is 0.5 ohm, then m এর ভ্যালু কত আর n এর ভ্যালু কত। তাহলে এখানে কি হলো, n খানা রো আছে ইজ কন্টেইনিং m নাম্বার অফ সেল এবং তারা সবাই প্যারালালি কানেক্টেড। ওকে, সো তার মানে এইরকম আর কি, এরকমভাবে সব রেজিস্ট্যান্সগুলো এরকম পরপর এরকম আছে। ওকে, অ্যান্ড সো ওয়ান, এরকম পরপর কানেক্ট করা আছে। এন নাম্বার অফ রো আছে টোটাল, আর প্রতিটার রোতে আছে এম নাম্বার অফ সেল, 1 2 3 4 করে অজস্র সেল আছে। তাহলে টোটাল সেল কত সেরকম ইউজ করা হচ্ছে 24। তাহলে রো কতগুলো আর এক একটা রোয়ে কতগুলো সেল আছে, তাহলে টোটাল প্রোডাক্ট তারপরে এন ইন্টু এম এটা ইকুয়ালস টু 24 দেবে, কারণ আমার টোটাল নাম্বার অফ সেল তো 24 এখানে গিভেনই আছে। দ্যাট মিনস এন ইকুয়ালস টু এম, এনখানা লাইন এক একটা লাইনে এম পিস করে আছে, দ্যাট মিনস এন ইন্টু এম ইকুয়ালস টু 24, ব্যাস। আর এখানে একটা কথা কি বলা আছে, বলছে ম্যাক্সিমাম কারেন্ট আমি এখানে পেতে চাইছি। তো যদি এই কম্বিনেশনে ম্যাক্সিমাম কারেন্ট পেতে হয় তাহলে তার শর্টকাট ফর্মুলা আমরা ইউজ করি, তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু এন ইন্টারনাল রেজিস্ট্যান্স ওভার এম। এটার জন্য ডিটেলস ফর্মুলার আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো সেই ফর্মুলাগুলো আমরা আপাতত প্রুভ করছি না, আমরা ডিরেক্ট ফাইনাল ফর্মুলা যেগুলো শর্টকাট সেগুলো নিয়ে কাজ করছি। তো এখানে কোশ্চেনে বলা আছে আর এর ভ্যালু কত 3 ওহম এক্সটার্নাল রেজিস্ট্যান্স, দ্যাটস ওয়াই 3। এন এর ভ্যালু কত আমি জানি না, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, আর ছোটো আর মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.5, আর দিস ইজ সেম। তো এখান থেকে যদি সলভ করি তাহলে আমরা কত পাচ্ছি 0.5 মানে হচ্ছে 1/2, সো দ্যাট মিনস এখান থেকে পাবো n ইকুয়ালস টু 6m। অ্যান্ড অলসো এখান থেকে n ইন্টু এম ইকুয়ালস টু 24, জাস্ট এনের ভ্যালুটা এটা যদি ইকুয়েশন 1 বলতাম, একদম বাচ্চাদের মতো করে সলভ করছি আমরা, এখানে যদি 2 বলতাম তাহলে এনের ভ্যালুটা 1-এ পুট করো, তাহলে কত আসবে 6m ইন্টু এম ইকুয়ালস টু 24, সো দ্যাট মিনস m স্কোয়ার ইকুয়ালস টু 4, সো দ্যাট মিনস m ইকুয়ালস টু 2। যেহেতু নেগেটিভ হতে পারে না, এ তো নাম্বার, সো কতগুলো সেল, নেগেটিভ নাম্বার অফ সেল তো হতে পারে না, দ্যাটস আমরা পজিটিভ ভ্যালুটা শুধু নিলাম, m ইকুয়ালস টু 2। তাহলে m যদি 2 হয় তাহলে n এর ভ্যালু কত পাবো, অর্থাৎ n ইকুয়ালস টু 6 ইন্টু 2, 2 নম্বর ইকুয়েশন বসিয়ে দাও, এটা 12, তার মানে আমার কম্বিনেশন হবে 2 12। এগুলো তাড়াতাড়ি মাথায় গোলালে হবে না, এখানেও 12 আর 2 আছে, এখানেও কিন্তু 12 আর 2 আছে, কিন্তু আগে m তারপরে n এবং m এর ভ্যালুটা 2। অ্যাকচুয়ালি এক্সাম যখন আমরা দিই প্রচণ্ড ফাস্ট ব্রেন কাজ করে, তো প্রচণ্ড তাড়াতাড়ি, হাতও খুব তাড়াতাড়ি কাজ করে, ওইখানে এই সিলি মিস্টেকগুলো হয়, করবো সব ঠিকঠাক বাট টিক দেওয়ার সময় অন্যটাই টিক দেবো বা গোল করবো অন্য জায়গায়, তো এই ভুলগুলো কিন্তু হয়ে থাকে, তো সেইগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। নাও নেক্সট, এটা একটা ভালো কোশ্চেন, কি বলছেন, ইলেকট্রিক হিটার অফ রেজিস্ট্যান্স 6 ওহম ইজ রান ফর 10 মিনিট অন এ 120 ভোল্ট লাইন। তাহলে একটা 6 ওহমের একটা হিটার আছে, 10 মিনিট ধরে কাজ করছে এবং লাইনে আমাদের কত ভোল্ট দেওয়া আছে, হচ্ছে 120 ভোল্ট দেওয়া আছে। দ্য এনার্জি লিবারেটেড ইন দিস পিরিয়ড অফ টাইম, তাহলে বলছে কতটা এনার্জি ওখানে খরচ হবে বা এনার্জির দরকার পড়বে এই যদি 10 মিনিট ধরে এই কম্বিনেশনটাকে আমাদের চালাতে হয়। ওকে, তো এটা আমাদের নর্মালি কারেন্ট ইলেকট্রিসিটি যেখানে আমাদের পাওয়ারের গল্প ছিল, সো পাওয়ার থেকে এনার্জি, তো সেই কনসেপ্টটুকু ছোট্ট করে এখানে কাজে লাগালেই হয়ে গেল। তো আমরা নর্মালি এনার্জির ফর্মুলা কী পাই, আমরা এনার্জি আরও যদি ভালোভাবে লিখি, পাওয়ার ইকুয়ালস টু, দেখি পাওয়ার ইকুয়ালস টু এনার্জি ওভার টাইম। ওকে, সো দ্যাট মিনস এনার্জি ইকুয়ালস টু কী লিখতে পারি, এনার্জিকে যদি ই বলি, ই ইকুয়ালস টু পাওয়ার পি ইন্টু টি। সো পাওয়ারের ফর্মুলা কি, পাওয়ারের ফর্মুলা এখানে কী দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে অ্যান্ড ভোল্ট দেওয়া আছে, কারেন্টের সাথেও একটা রিলেশন আছে, বাট আমরা আপাতত ভোল্ট আর রেজিস্ট্যান্সের রিলেশনটা নেবো, দ্যাট মিনস ভি স্কোয়ার ওভার আর, আর এখানে টাইমকে ইন্টু করে দিলাম। তো ভ্যালু বসিয়ে দাও, ভোল্ট কত 120 স্কোয়ার না করে 120 ইন্টু 120 রাখছি যাতে কাটাকাটির সুবিধা হয়। 10 মিনিট তো রাখা যাবে না, সেকেন্ডে করতে হবে, সো দ্যাট কারণ একদম সব থেকে ইনিশিয়াল ইউনিটগুলো আমরা এখানে ইউজ করি, সো 10 মিনিট সেকেন্ডে করার জন্য 60 দিয়ে গুণ করে দিলাম। রেজিস্ট্যান্সের ভ্যালু কত, রেজিস্ট্যান্স হচ্ছে 6, তাহলে 6 দিয়ে এটাকে কেটে দাও, কত কাটবে 10, সব 10 টু দি পাওয়ারে নিয়ে এসো। দেখো এখানে 120 মানে 12 ইন্টু 10, 120 মানে 12 ইন্টু 10, তাহলে 10 টু দি পাওয়ার করে দিই, আর 12 কত হয় 144 সিরিজে এই একটাই মাত্র অপশান আছে 144 দিয়ে, বাকি কোনো অপশানে নেই, দ্যাটস আমি চোখ বন্ধ করে বলতে পারি আমার অ্যান্সারটা অপশান বি আসবে। ওকে, সো এত জুল। ওকে ডান, খুব ছোট্ট জিনিস,
যখন নিজে নিজে সলভ করবো খুব ফাস্ট হয়ে যাবে। ওকে, নেক্সট এটা একটা ভালো কোশ্চেন। কি বলছে, দ্য পাওয়ার ডিসিপেটেড ইন দিস সার্কিট শোন ইন ফিগার ইজ 30 ওয়াট। এই পুরো সার্কিটে 30 ওয়াট পাওয়ার খাচ্ছে, দ্য ভ্যালু অফ আর, আর এর ভ্যালুটা তাহলে কত হবে? ওকে, সো ফার্স্ট অফ অল এই কোশ্চেনটা আমরা 2-3টে অ্যাপ্রোচে করতে পারি। তো আমরা একদম সব থেকে ইজিয়েস্ট প্রসেসটা এখানে অ্যাপ্লাই করবো, যাতে আমাদের সলভ করতে খুব সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। নাও এখানে দাবি কি বলছে, টোটাল পাওয়ার হচ্ছে 30 ওয়াট। তো এই 5 ওহম আর এই আর এরা কিন্তু প্যারালালি কানেক্টেড, দ্যাটস ওয়াই এদের দুজনের অ্যাক্রসে কিন্তু 10 ভোল্ট করে পোটেনশিয়াল যাবে। আমরা জানি প্যারালাল হলে পোটেনশিয়াল সেম হয়, সিরিজ হলে কারেন্ট সেম হয়। তাহলে এই কনসেপ্ট এখানে কাজে লাগাও। সো পি টোটালকে কত লিখতে পারি, ভি স্কোয়ার ওভার আর ইকুইভ্যালেন্ট, মানে টোটাল এই আর এই 5 এরা প্যারালাল আছে, সো তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটুকু হবে। তো সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাদের আগে বার করা দরকার, না হলে এই আর এর ভ্যালুটা পাবো না। ইকুইভ্যালেন্ট প্যারালাল হলে কি হয়, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/r প্লাস 1/5, বা রাদার এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, যেটা শর্টকাট, ওপরে দুজনে ইন্টু আর নিচে দুজনে প্লাস। ওকে, ডান। সো এই ভ্যালুটা এখানে শুধু বসিয়ে দাও। টোটাল পাওয়ার দেখো এখানে কত বলেছে, পাওয়ার বলেছে 30 ওয়াট। ভি কত ভোল্টে কানেক্ট করা আছে, 10, দ্যাট মিনস 10 স্কোয়ার 100 করে দিলাম। আর ইকুইভ্যালেন্টের জায়গায় কত লিখবো, 5 আর এটা উপরে তুলে দাও 5 + r। ওকে, সো সলভ করো। এখানে 30 আর এখানে 100 না রেখে একটা জিরো কেটে দাও, তাহলে এটা কত আসবে, 15r, আর এই পাশে আসবে 10, দ্যাট মিনস 50 × 10r। সো এই পাশে নিয়ে চলে এসো, এটা 5r থাকবে, দ্যাট মিনস r ইকুয়ালস টু 10 ওহম। ডান। সো দ্যাট মিনস অপশান এ। খুব ছোট্ট জিনিস, একটু কেয়ারফুলি পড়তে হবে, কী ধরছি কেন ধরছি সেটা আমাদেরকে বুঝতে হবে, তাহলে প্রবলেমের ভিতরে আর কিচ্ছু নেই। ওকে, সো নেক্সট, এটা তো খুব ট্র্যাডিশনাল একটা কোশ্চেন। আমরা এমনি বোর্ডের পড়া যখন পড়ি তখনও কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা প্রচুর দেখতে পাই বোর্ডের, যে কোনো, সে আমরা বেঙ্গলি মিডিয়ামে দুয়ারি মজুমদার মাইতি পড়ি, বা আছে নূতন পাবলিকেশনের বই পড়ি, বা এনসিআরটির বই, এগুলো খুব কমন কোশ্চেন। এই কোশ্চেনগুলো প্রায়শই দেখা যায়, বিভিন্ন বইতে দেখা যায়। ওকে, সো এই কম্বিনেশানটা, এই যেটা কম্বিনেশান আছে, এই বি থেকে স্টার্ট করে ডি পর্যন্ত অ্যান্ড দিস সি থেকে স্টার্ট করে ই পর্যন্ত, এদের মাঝখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নেই, দ্যাট মিনস এটা একটা কমন লাইন, এটা মানে শর্ট সার্কিট করার মতো। ওকে, সো দ্যাটস ওয়াই এটা নিয়ে আলাদা করে ঘাবড়ানোর দরকার নেই। এটা আমরা পোটেনশিয়াল হিসেবেও ভাবতে পারি, বি পয়েন্টে পোটেনশিয়াল কত, ডি পয়েন্টে পোটেনশিয়াল কত, এবং দেখা যাচ্ছে মাঝখানে যেহেতু অন্য কেউ নেই, দ্যাট মিনস বি পয়েন্টের পোটেনশিয়ালও যা ডি পয়েন্টের পোটেনশিয়ালও তাই হবে। আবার ই আর সির মাঝেও কিছু নেই এই লাইনটা বরাবর, সো দ্যাটস ওয়াই এই লাইনটা কিচ্ছু নেই, তার মানে ই পয়েন্টে যা পোটেনশিয়াল হবে সি পয়েন্টেও তাই পোটেনশিয়াল হবে। সো এদেরকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে সাজালে দেখা যাবে অ্যাকচুয়ালি এই 3টে রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে আছে। কি করে, এ পয়েন্টটাকে আমরা কোনো একটা জায়গায় ড্র করে নিচ্ছি, এ পয়েন্ট, সেখান থেকে একটা ছোট্ট দাগ বেরিয়ে কোথায় এসছে, এই বি হয়ে ডি পর্যন্ত গেছে, এবং সেই ডির সাথে কে কানেক্টেড, এই রেজিস্ট্যান্সটা কানেক্টেড। তাহলে এটাকে আমরা এই দাগ বার করলাম, এই করলাম, এই দিয়ে দিলাম, দিয়ে কোনো একটা জায়গায় পাঠিয়ে দিলাম। কোন পয়েন্টে পাঠিয়ে দিলাম, এই যে সি পয়েন্টে এনে পাঠিয়ে দিলাম। তাহলে এই পয়েন্টের নাম দিচ্ছি সি। এটা গোলালে হবে না কিন্তু, এই তারটা, এই মানে হচ্ছে এই পার্টটা, যে তার মাথায় এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড, এসে ডি। নাও এ যেখান থেকে শুরু হয়েছে আর সি যেখানে, এর মাঝে এটা কানেক্ট আছে, তাহলে এটা হচ্ছে আমার এ আর সির মাঝে এই আছে, সো এই রেজিস্ট্যান্সটা আছে। ওকে, হলো। তারপরে কি গল্প বলছে, সি যেখান থেকে স্টার্ট হয়েছে, এই দেখো সি যেখান থেকে স্টার্ট হয়েছে, এই যে এই জায়গা থেকে, এই ছবিটা আঁকছি, এই এলো এসে এখান থেকে একটা রেজিস্ট্যান্স জুড়ে সে আবার ডির সাথে মিলে গেল। ডি মানে কোন পয়েন্টটা, এই জায়গার পয়েন্টটা, তার মানে এই এলো এসে এই রেজিস্ট্যান্স হয়ে তারটা বেঁকে এই ডি পয়েন্টে মিলে গেল। তার মানে তিনজনকে দেখতে কেমন লাগলো, আর এখান থেকে একটু এক্সটেন্ড করলে ওই এফ পয়েন্টটা পাবো। ইটিগুলো আমরা ড্র করলাম না, তার মানে তিনজনে অ্যাকচুয়ালি প্যারালাল হয়ে গেল। এটা না বুঝলে ভিডিও পজ করে 2-3বার একটু দেখে নেবে যে আমি কোথা থেকে অ্যারোটা টানছি, কেন টানছি। এরা সবাই 3 ওহম করে আছে। ওকে, সো যদি 3 ওহম করে থাকে তাহলে কত হবে, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/3 প্লাস 1/3, সো দ্যাটস ওয়াই r ইকুয়ালস টু 1 ওহম। ওকে, সো অপশান ডি। খুব সহজ জিনিস, একটু শুধু কেয়ারফুলি দেখতে হবে এই টাইপের প্রবলেমগুলো। এইটা আমি এরকম তার এখানে বাঁকানো ওখানে বাঁকানো এইভাবে দেখালাম বলে এরকম হলো। অনেকে আমরা কি করি, পোটেনশিয়াল, কমন পোটেনশিয়াল, যে জায়গায় পোটেনশিয়াল সেম তার মানে তারা সেই পয়েন্টগুলো কমন, তো সেইভাবেও ড্র করা যায়। তো সেটা অ্যানাদার অ্যাপ্রোচ, বাট এইভাবে বুঝলেও হবে। ওকে, দুটো থিওরিটিক্যাল কোশ্চেন। প্রথম কোশ্চেনে কি বলছে কিরশফস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল ফর ইলেকট্রিক্যাল সার্কিট আর কনসিকোয়েন্স অফ হোয়াট। আমরা জানি ফার্স্ট লয় কী ছিল, চার্জ কনজারভেশন। তো চার্জের কনজারভেশন হোয়াই, কী করে চার্জের কনজারভেশন হলো, আমরা বলেছিলাম কোনো একটা সার্কিটের কোনো একটা জাংশন পয়েন্টে টোটাল যতগুলো কারেন্ট আসে, সাপোজ এটা I1, এটা এলো I2, সেটা মাস্ট বি ইকুয়ালস টু যতগুলো লাইন বেরোচ্ছে I3 অ্যান্ড I4। তার মানে কী হচ্ছে, এই জাংশন পয়েন্টে কোনো এক্সট্রা চার্জ স্টোর হচ্ছে না,
যত আসছে ততটাই ফিরে যাচ্ছে, দ্যাট মিনস কনজারভেশন অফ চার্জ। এটা হচ্ছে ফার্স্ট ল। অ্যান্ড সেকেন্ড ল আমরা কী দেখেছিলাম, টোটাল সার্কিটে যে একটা গিভেন পোটেনশিয়াল থাকে সেটা মাস্ট বি ইকুয়ালস টু যে জায়গায় পোটেনশিয়ালগুলো ড্রপ হচ্ছে, দ্যাট মিনস টোটাল এনার্জিটা কনজার্ভ থাকছে। সো দ্যাট মিনস ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল হচ্ছে, প্রথম ল হচ্ছে চার্জের কনজারভেশন, সেকেন্ড ল হচ্ছে এনার্জির কনজারভেশন। সো অপশন বি, কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ অ্যান্ড এনার্জি রেসপেক্টিভলি। ওকে, ডান। নেক্সট কোশ্চেন কী বলছে, ফিউজ ওয়্যার ইজ এ ওয়্যার অফ হোয়াট? ফিউজ তার। আমাদের আগের বছরই একটা আগের বছর 2019 বা 20তে একটা কোশ্চেন দিয়েছিল, নিচে 4টে অপশান দিয়ে দিয়েছিল, দিয়ে বলছিল এর ভিতরে কোনটা সার্কিট প্রোটেক্টিং ডিভাইস, দিয়ে ডায়োড, ট্রানজিস্টার, রেজিস্ট্যান্স, ফিউজ ওয়্যার, এরকম সব নাম দিয়েছিল। তো এরকম কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, তো আমাদের অবশ্যই সেক্ষেত্রে মনে রাখতে হবে সার্কিটকে প্রোটেক্ট করে। ডায়োডটা এরকম কোনোদিন সার্কিটকে প্রোটেক্ট করে না। সো একমাত্র সার্কিটকে প্রোটেক্ট করে হচ্ছে ফিউজ তার। সো যখনই শর্ট সার্কিট হয়ে যায় তখন কি করে, ওই তারটা গলে যায়, গলে গিয়ে আমাদের সার্কিটটাকে ব্রেক করে দেয়, যাতে বড়সড় দুর্ঘটনা না হয়, অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানো যায়, ঘরেটারে আগুন টাগুন যেন না লেগে যায়। তো তার মানে কী করতে হবে, সো ওর যে মেল্টিং পয়েন্টটা আমাদের চেষ্টা করতে হবে যতটা লো করা যায়। সো লো হলে কি সুবিধা, লো হলে সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়িও গলে যাবে। আর আমি তো চাইছিই তাই যে তাড়াতাড়ি যেন গলে যায়, তাড়াতাড়ি গলে গেলে নইলে বাড়িতে সব আগুন লেগে গেল, তারপরে তারটা গলছে, সো তখন আর গলে কী লাভ, তখন তো অলরেডি আগুন টাগুন ধরে গেছে। তার মানে যখনই ওভারফ্লো হয়ে যাচ্ছে বা হিট বেশি হয়ে যাচ্ছে, যেন ও তাড়াতাড়ি গলে যেতে পারে। গলে গেলে তারটা ব্রেক হয়ে যাবে, যে ফিউজ তার যেটা এরকম থাকে, এরকম যে ফিউজ দু জায়গায় এরকম কানেক্ট করা থাকে, এই তারটা তাড়াতাড়ি যেই গলে যাবে, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সার্কিট, তখন পরবর্তীতে এইদিকে আর কোনো কারেন্ট যাবে না। ওকে, তাহলে সার্কিটটা সেফ থাকবে। দ্যাটস এ লো মেল্টিং পয়েন্ট। কোন অপশানে আছে, অপশান এতে আর অপশান ডিতে আছে লো মেল্টিং পয়েন্ট। তো নাও এটা গেল শুধু মেল্টিং পয়েন্টের রেসপেক্টে। আর রেজিস্ট্যান্স কী হতে হবে, রেজিস্ট্যান্স যদি খুব লো হয়, তার মানে কি লো হলে কী হবে, অনায়াসে কারেন্টটা ওর ভিতর দিয়ে পাস করে চলে আসবে না। সো কারেন্ট যদি পাস করে চলে আসে, তাহলে তার ব্রেক করার প্রশ্নই উঠছে না, আর তো ব্রেকও হবে না, যে কোনো বেশি বা কম সব কারেন্টের ভিতরে পাস করে চলে যাচ্ছে। তো ওই কারণে আমাদের কী করতে হয়, রেজিস্ট্যান্সটাকেও হাই করতে হয়। রেজিস্ট্যান্স হাই হওয়া মিনস ওটা একটা অবস্ট্রাকেল ক্রিয়েট করেও, একটা বাধার মতো। তো সেই বাধার জন্য কারেন্ট ওখানে বাধা পায় এবং ওই মেল্টিং পয়েন্ট লো হয় বলে সঙ্গে সঙ্গে গলে যায় দুজনের এফেক্টে। দ্যাট মিনস রেজিস্ট্যান্সকে হাই হতে হবে আর মেল্টিং পয়েন্টকে লো হতে হবে, অপশান ডি। ওকে, তো এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটা যেন মনে থাকে। ওকে, সো এটা আমাদের ইনস্ট্রুমেন্টাল পার্ট থেকে আছে পোটেনশিওমিটারের কোশ্চেন। সো পোটেনশিওমিটার বা মিটার ব্রিজ এই পার্টটা থেকেও কিন্তু আমাদের মাঝে মধ্যে কোশ্চেন আসে। সো দ্যাটস এই পার্টটা আমাদের খেয়াল রাখতে হবে। কি বলছে ইন ফিগার, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে আর এখানে দেওয়া আছে আরেকটা ব্যাটারি 2 ভোল্টের। আর টোটাল লেন্থ কত বলছে, ব্যালেন্স লেন্থ যেটা হয়েছে সেটা হচ্ছে 55 সেন্টিমিটার লেন্থ অফ পোটেনশিওমিটার ওয়্যার। বাট হোয়েন রেজিস্ট্যান্স অফ 10 ওহম ইজ কানেক্টেড, যখন একটা 10 ওহমের রেজিস্ট্যান্স কানেক্ট করে দেওয়া হলো প্যারালাল উইথ দ্য ব্যাটারি, দেন ইটস ব্যালেন্সিং পয়েন্ট 50 সেন্টিমিটার হয়ে গেল of the potentiometer wire, then the internal resistance R of this battery. So that means এই টোটালটা মিলে কিন্তু একটা ব্যাটারির মতো, ঠিক আছে। এখানে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা জানি পোটেনশিওমিটারকে দুটো কাজে ইউজ করা হয়, এক হচ্ছে আননোন পোটেনশিয়াল মাপার জন্য, আর একটা কী কাজে, ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপার জন্য। কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্স তো ওই ডিরেক্টলি আমরা মাপতে পারি না, তার জন্য এটা একটা প্রসিডিওর কিন্তু। তাহলে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপতে বলছে, চোখ বন্ধ করে ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করার ফর্মুলা কেমন ছিল, ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ওপরে হচ্ছে ব্যালেন্সিং লেন্থ দুটো। ওকে, সো আমরা L1 মাইনাস L2 লিখে দিচ্ছি, ডিভাইড বাই এখানে L2 ইন্টু এক্সটার্নাল রেজিস্ট্যান্স R। ওকে, সো এটাকে যদি লিখি তাহলে কি আসবে, L1 বাই L2 মাইনাস 1 ইন্টু R, এরকম আসে। এবার এখানে প্রশ্ন যে আচ্ছা স্যার L1 কোনটাকে ধরবো আর L2 কোনটাকে ধরবো, কোশ্চেন দেখে বুঝবো কী করে। তো অবশ্যই রেজিস্ট্যান্স বার করছে, রেজিস্ট্যান্স তো নেগেটিভ হতে পারে না, তাহলে রেজিস্ট্যান্সকে পজিটিভ হতে হবে। পজিটিভ হতে গেলে কী করতে হবে, L1টাকে অবশ্যই L2 থেকে বড় হতে হবে, নাহলে তো টোটাল ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে চোখ বন্ধ করে যেটা বড় লেন দেওয়া আছে সেটাকে L1 ধরো। বড় লেন কত দেওয়া আছে, 55, তাহলে ধরো 55, আর এখানে হচ্ছে 50। ইউনিট চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ দুজনের সেন্টিমিটারে আছে, তাহলে ওপরেও লেন্থ নিচেও লেন্থ এমনি কেটে যাবে। -1 ইন্টু এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত ওহমের সাথে কানেক্ট করা হয়েছিল, 10 ওহমের সাথে। সো ওপরে আসছে 5, নিচে আসছে 50, এখানে আসছে 10। ওকে, সো ওটা সব কেটে দাও, কেটে দিলে এখানে কত পড়ে থাকছে, সিম্পলি 1 ওহম। ওকে, সো ডান। তো এই হচ্ছে আমাদের ছোট কোশ্চেন, শুধু ফর্মুলাগুলো কিন্তু মনে রাখলেই অ্যান্সারগুলো ইজি হয়ে যাবে। ওকে, চলো, সো এটা হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির কিছু কোশ্চেন। আরও কিছু কোশ্চেন আমরা করাবো আস্তে আস্তে। নাও এসি কারেন্ট রিলেটেড কিছু প্রবলেম দেখব। ওকে,
তো ফার্স্ট কোশ্চেনে কি বলছে, অ্যান অল্টারনেটিং ইএমএফ গিভেন বাই ভি ইকালস টু দিস ওয়ান, ভি ইকালস টু ভি নট সাইন ওমেগা টি, যেমন আমাদের সাধারণ ইকুয়েশন হয়, হ্যাজ পিক ভ্যালু 10 ভোল্ট, পিক ভ্যালু মানে কোনটা, এই যে এটাকে বলে পিক ভ্যালু, অ্যান্ড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এত, দ্য ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ অ্যাট টি ইকালস টু 1/60 সেকেন্ড, ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ মিনস সো ইলেকট্রোমোটিভ ফোর্স, দ্যাট মিনস পোটেনশিয়াল, তাহলে কোনো একটা মুহূর্তের পোটেনশিয়াল এই ভিটা বার করতে বলছে যখন টাইম কেনা এত অ্যান্ড ফ্রিকোয়েন্সি এত। সো এফ ইকালস টু কত দেওয়া আছে 50 হার্জ, ইউনিট লিখলাম না, টি ইকালস টু কত দেওয়া আছে 1/600, তাহলে ভি ইকালস টু কী লিখবো, ভি নটের জায়গায় এই তো বলে দিয়েছে, এটা বসিয়ে দাও 10, এখানে কত আছে সাইন ওমেগা, ওমেগার ভ্যালু দেওয়া নেই বাট ইনডিরেক্টলি দেওয়া আছে, ওমেগা ইকালস টু কী লিখতে পারি 2 পাই ইন্টু এফ, এফের ভ্যালু 50, তাহলে এখানে কত আসবে 100 ইন্টু পাই, আর টির ভ্যালু ওমেগা টির ভ্যালু কত দেওয়া আছে 1/600, 1/600, এই 100 দিয়ে এটা দুটোকে কেটে দাও, তাহলে এটা আসবে π/6, π/6 মানে কত সাইন 30 ডিগ্রি, দ্যাট মিনস সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হাফ, তাহলে এটা কত চলে আসবে 5 ভোল্ট। ওকে, অপশান সি প্রচণ্ড পরিমাণে সহজ, আমরা চাইলেও কিন্তু এগুলোকে ভুল করতে পারবো না, এগুলো এতটাই লোভনীয় আর এতটাই সহজ কোশ্চেন। ওকে, সো দ্যাটস এই কোশ্চেনগুলো সলভ করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে। চলো নেক্সট কি বলছে, এখানে নেক্সট কোশ্চেনে বলছে দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ থ্রু আ ডিভাইস অফ ইম্পিডেন্স 20 ওহম, ইম্পিডেন্স মিনস ইম্পিডেন্স হচ্ছে কিন্তু কাইন্ড অফ রেজিস্ট্যান্স, দ্যাট মিনস অবস্ট্রাকেল, যদি শুধু আর থাকে সার্কিটে তখন আমরা তাকে রেজিস্ট্যান্স বলি, বাট যদি আর না থাকে, আর এর সাথে এল থাকলো, আর এর সাথে সি থাকলো, বা আর এল সি একসাথে থাকলো, তখন যে তাদের কম্বাইন্ড অবস্ট্রাকেল বা যে বাধাটা বা যে ওভারঅল যে রেজিস্ট্যান্স বলতে যে জিনিসটা বুঝি সেটার কি নাম হয়, সেটার নামই হয় ইম্পিডেন্স, যেটাকে আমরা জেড দিয়ে লিখি, এর ইউনিটও কিন্তু ওহম। ওকে, সো এটা যেন না ভুলি আমরা, তো তার ভ্যালু কত দেওয়া আছে 20, ই কত দেওয়া আছে ইএমএফ 80 সাইন 100 পাই টি। ওকে ডান, বলছে তাই এফেক্টিভ ভ্যালু অফ কারেন্ট, তাই এফেক্টিভ ভ্যালু অফ কারেন্টটা বার করো। ওকে, খুব সহজ, আমাদের ফর্মুলা কি ভি ইকালস টু আইআর, তো ব্যাস শুধু সেইটুকু কনসেপ্ট এখানে মাথায় রাখলেই হয়ে গেল, ভি ইকালস টু আইআর পুট করে দাও, দিলেই সলিউশন। নাও কীভাবে পুট করব, সো আমরা কি জানি ভি ইকালস টু সিম্পলি আই আর, কখন লিখি যদি শুধু আর থাকে, বাট আর না থাকে যদি অন্য থাকে তখন আমরা কি লিখি ইএমএফের ইকুয়েশন দিয়ে লিখি ইএমএফ ই ইকুয়ালস টু আই ইন্টু জেড, ফর্মুলা কিন্তু একই, সেই ভি ইকালস টু আই আরই দেখতে, শুধু একটু মানে নিজেদের লুকটা চেঞ্জ করেছে সোসাইটির সাথে মানানসইভাবে চলার জন্য, তা বাদে আর কিচ্ছু না। তো তাহলে শুধু এখানে হচ্ছে আমাদের ভ্যালুগুলো যদি বসাতে পারি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, সো ফটাফট ভ্যালু বসিয়ে দাও। নাও আমরা কি লিখতে পারি, আমাদের এফেক্টিভ কারেন্ট, এফেক্টিভ ভ্যালু অফ কারেন্ট, সো কারেন্ট এখান থেকে বার করো আই ইকুয়ালস টু ই বাই জেড। ই এফেক্টিভ কারেন্ট বলতে আমরা কি বুঝি, আরএমএসটা বুঝি, তাহলে আগে পিক ভ্যালু বার করে নিই, কারণ জানি আমরা আরএমএসের সাথে সুন্দর রিলেশন আছে, আই আরএমএস ইকুয়ালস টু আই নট বাই √2, এই জিনিসটা আমরা ইউজ করতে পারি। তাহলে আগে আই নটটা বার করে নাও, আই নট হচ্ছে পিক কারেন্ট ইকুয়ালস টু কি, তাহলে পিক ইএমএফ বা পিক ভ্যালু অফ ভোল্টেজ ডিভাইড বাই জেড, পিক ভ্যালু কত ইকুয়েশনের এখানে যেটা থাকে এটাকে বলে পিক ভ্যালু, তাহলে উপরে থাকছে 80, জেডের ভ্যালু কত বলেছে 20, তাহলে এটা কত পেয়ে যাবো 4, অতএব এফেক্টিভ কারেন্ট আরএমএসে যা এফেক্টিভও তাই, দ্যাট মিনস 4/√2, 4/√2টাকে আমরা যদি একটু চেঞ্জ করি এটাকে কি লিখতে পারি, 4কে লিখতে পারি 2 × 2/√2, যে কোনো একটা 2কে লিখতে পারি 2 × √2 × √2 √2 করলে 2 হয়ে যায়, এটা কেটে দাও, তার মিনস 2√2। ওকে, সো √2 ভ্যালু কত, √2 ভ্যালু হচ্ছে 1.42 বা 4 অন সামথিং, সো দ্যাট মিনস এটা যদি ইন্টু করি তাহলে 2 পয়েন্ট সামথিং অ্যান্সার আসা উচিত, 2 পয়েন্ট সামথিংয়ে একটাই অপশান আছে, দ্যাটস এটা কারেক্ট। ওকে, তো এরকমভাবে কিন্তু অ্যাপ্রক্সিমেশন আমাদের টুকটুক করে এগোতে হবে। ওকে, চলো নেক্সট অ্যানাদার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কী বলছে, ইন এ সিরিজ রেজোনেন্ট এর শব্দগুলো পড়তে হবে, যখনই কোশ্চেনটা পড়বো শব্দগুলো মাথায় খেলবে, এখানে রেজোনেন্সের কথা বলছে, এমনি কিন্তু নয়, এটা একটা রেজোনেন্স সিচুয়েশানে কী হচ্ছে সেই জিনিসটা দেখাচ্ছে, বলছে রেজোনেন্স হচ্ছে এলসিআর থাকবে তবে তো রেজোনেন্স হবে, সেখানে রেজোনেন্স হচ্ছে এবং কী বলছে ভোল্টেজ অ্যাক্রস আর, দ্যাট মিনস ভিআর, সেটা হচ্ছে 100 ভোল্ট, আর কত দেওয়া আছে ইটসেলফ 1 কিলো, দ্যাট মিনস 10 কিউব ওহম, সি ক্যাপাসিট্যান্স কত দেওয়া আছে 2 মাইক্রো, দ্যাট মিনস 2 × 10⁻⁶ ফ্যারাড, অ্যান্ড দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ওমেগা দেওয়া আছে, ওমেগা কত দেওয়া আছে 200 rad/s। ওকে, অ্যাট রেজোনেন্স ভোল্টেজ অ্যাক্রস এল, দ্যাট মিনস ভিএল এর ভ্যালুটা কত সেটা জানতে চাইছে। ওকে, সো এই কোশ্চেনের এই রেজোনেন্স শব্দটা কিন্তু আমাদের পুরো প্রবলেমটাকে পুরো ঘুরিয়ে দেবে, পুরো প্রবলেমটাকে 180 ডিগ্রি চেঞ্জ করে দেবে এক রেজোনেন্স শব্দ। রেজোনেন্সটাকে কী করে কাজে লাগাই আমরা জানি, অ্যাট রেজোনেন্স ভিএল ইকুয়ালস টু ভিসি হয়, ভোল্টেজ অ্যাক্রস এল যা ভোল্টেজ অ্যাক্রস সি হয়, অ্যান্ড অলসো
এক্সএল ইকুয়ালস টু এক্সসি হয়, এটা আমরা জানি। তো ব্যাস, যদি এটা জেনেই থাকি তাহলে এই ভ্যালুটা শুধু এখানে বসিয়ে দিলেই হয়ে গেল। তো আমরা নর্মালি কি ভোল্টেজ, যদি সিঙ্গেল ভোল্টেজ বার করতে চাই তাহলে ফর্মুলা কি, ভি ইকালস টু আই আর। তাহলে ভোল্টেজ অ্যাক্রস এল লিখবো যখন, তখন কি লিখবো, আই আর, দ্যাট মিনস কারেন্ট অ্যাক্রস এল অ্যান্ড অলসো রেজিস্ট্যান্স বা অবস্ট্রাকেল অ্যাক্রস এল, তো সেটাকে আমরা কি বলি, ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স এক্স এল দিয়ে লিখি। তাহলে আমার এক্সএল এর ভ্যালুটা জানা দরকার। আর এরা যেহেতু সিরিজ আছে তার মানে এল এর ভিতরে যত কারেন্ট, সির ভিতরে তত কারেন্ট, আর এর ভিতরে তত কারেন্ট, কারণ আমাদের ছবিটা তো এইরকম হয়, এইরকম হয়, এরা তো সব সিরিজে থাকে। এ হচ্ছে এসি সোর্স, সিরিজে থাকে, আর সি এল এরকম দেখতে লাগে, সরি প্রথমটা 4। তার মানে আমার আইএলটা প্রথমে বার করব, আর এক্সএল, এক্সএল ইকালস তো এক্সি, এক্সির ভ্যালু কত হয়, এক্সি এটার ভ্যালু আমরা জানি, এক্সির ভ্যালু হচ্ছে 1/ωc, ওমেগাও দেওয়া আছে, সিও দেওয়া আছে, তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি আইএল ইন্টু এক্সি। ওকে, একটুখানি মুছে দিই এটা, এক্সি। তাহলে এক্সির ভ্যালুটা এখান থেকে জানি, আইএল এর ভ্যালুটা জেনে যাব। এবার আইএল এর ভ্যালু কী করে জানবো, সেটারও শর্টকাট আছে এখানে এই রেজোনেন্স শব্দের ভিতরে। কারণ রেজোনেন্সের সময় সার্কিটে আর এল সি সবাই থাকে, কিন্তু এই এল আর সি হচ্ছে অকেজো, রেজোনেন্সে এরা কোনো কাজ করে না। কেন কাজ করে না, এই তো ভিএল ইকালস টু ভিসি হয়ে গেছে, দুজন দুজনকে ক্যান্সেল আউট করে দেয় এফেক্টিভ ভোল্টেজে। তার মানে পুরো ভোল্টেজটা, পুরো মেহনতটা, পুরো পরিশ্রমটাই আরকে দিয়ে করাতে হয়, বা আর নিজে করে। সো দ্যাটস ওয়াই তাহলে অ্যাট রেজোনেন্স আমরা জানি, অ্যাট রেজোনেন্স পুরো ভোল্টেজটা, যে ভোল্টেজটা সাপ্লাই করা হচ্ছে সেটা ইকুয়ালস টু আইআর হয়ে যাবে, আইআর। আর এই আইটাই কিন্তু এই আইএল, কারণ সবার ভিতরে কারেন্ট সেই একই যাচ্ছে, এটা গোলালে হবে না। ভির জায়গায় কত বসাবো, 100, আয়ের জায়গায় আমি জানি না, আর আর এর জায়গায় কত বসাবো, 10 কিউব। তাহলে এখান থেকে সিম্পলি আই ইকুয়ালস টু কত পেয়ে যাবো, 0.1, 100/10 কিউব, দ্যাট মিনস 0.1। ভ্যালুটা বসিয়ে দাও, আমাদের অ্যান্সার চলে এসছে। আমরা লিখে লিখে করছি বলে এত বড় দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে 0.1, এক্সের জায়গায় লেখো 1/ωc, ওমেগার ভ্যালু কত, 200, সির ভ্যালু কত, 2 × 10⁻6, ওপরে উঠে গেলে 10⁻6। ওকে, তাহলে কত এলো, ওপরে চলো 0.1 থেকে এটা কেটে দাও, তাহলে 10⁵, আর নিচে চলে এলো 400। তো সব যদি এখান থেকে কাটাকাটি করে দিই তাহলে কত আসবে, 250, মানে অ্যাকচুয়ালি 1000/4 আসবে, 250 ভোল্ট, জাস্ট এক লাইনের জিনিস। ওকে, সো এই ডেটাগুলো আমি বসে বসে লিখছি, ছবি আঁকছি বলে কিন্তু এতটা টাইম লাগছে, বাট আমি যখন নিটের এক্সামে বসবো তখন কিন্তু এই না ছবি আঁকবো না মানে ফর্মুলাগুলো এত বেশি লিখবো, ডিরেক্ট ভ্যালু বসাবো, কারণ ফর্মুলা আমার মাথায় থাকবে তখন। ওকে, সো দ্যাটস ওয়াই নিটের কিন্তু সবসময় এই টাইম কী করে বাঁচাবো এই চিন্তাটা মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু হয়তো সবই পারবো কিন্তু টাইমে শেষ করতে পারবো না, আর তাতে লাভটা কী হবে, কিছুই হবে না, র্যাঙ্ক আসবে না। সো দ্যাটস ওয়াই টাইমে শেষ করতে গেলে কিন্তু আমাদেরকে খাটতে হবে এফেক্টিভলি। ওকে, চলো নেক্সট কি বলছে, ইন অ্যান এসি সার্কিট, সেখানে ভি দেওয়া আছে, ভির একটা ইকুয়েশন দেওয়া আছে এরকম, আয়ের একটা ইকুয়েশন দেওয়া আছে। তো তাহলে বলছে পাওয়ারের ভ্যালুটা বার করো, পাওয়ার ডিসিপেটেড ইন দিস সার্কিট। পাওয়ারের ফর্মুলা কি এসি কারেন্টে, পি ইকুয়ালস টু আমরা লিখি আই আরএমএস ভি আরএমএস ইন্টু কস ফাই। এই কস ফাইটাকে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর। ওকে, সো পাওয়ার ফ্যাক্টরের ফাইটা কি, ফাই হচ্ছে ফেজ ডিফারেন্স। তাহলে আগে চেক করব এটাও সাইন আছে কিনা, যদি একজন সাইন একজন কস হয় তাহলে দুজনকে একই রকমে আনতে হবে, দ্যাট মিনস দুজনেই সাইনে কনভার্ট করে নিতে হবে আগে। তো এখানে আমাদের লাকিলি দুজনেই সাইনে দেওয়া আছে, তাহলে ভিতরের ব্র্যাকেটের যে টার্মটা আছে সেটা হচ্ছে আমার ফেজ। তাহলে ফাই মানে হচ্ছে ফেজ ডিফারেন্স, দুজনকে বাদ দাও, একজন আছে 150t + π/3, আরেকজন আছে 150t, বাদ দিলে কত থাকছে, π/3। তাহলে এবার ভ্যালু বসাও, তাহলে হতে পি ইকালস টু কি, আরএমএস মানে কি, I0/√2, ভিআরএমএস মানে কি, V0/√2, আর এটা কত বসাবো, cos π/3। ওকে, বসিয়ে দাও। নট কোনগুলো, এই যে ফার্স্ট স্টার্টিংয়ে যেটা কনস্ট্যান্ট পার্ট থাকে এগুলো হচ্ছে সব নটকে ইন্ডিকেট করে। ওকে, দ্যাট মিনস এটা হচ্ছে V0, এটা হচ্ছে I0। তাহলে দুজনে 150 আছে, 150 নিচে √2 cos π/3 মানে কত, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। ওকে, হাফ। ওকে, সো জাস্ট এখান থেকে শুধু কাটাকাটি করে দাও, এখান থেকে 2 দিয়ে এর কাটো, 175, সো 75 যদি ইন্টু করি তাহলে কত আসবে, অনেক বড় একটা ডিজিট আসবে, 5625, কোনো মতেই 150 বা 106 আসবে না, অনেক বড় ডিজিট তো এটা। ওকে, সো এত ওয়াট।
তো নাও এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু মানে আবারও বলছি এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ফর্মুলা। সো ফর্মুলা যদি ভুলে যাই তাহলে মুশকিলে পড়ে যাব। তো এইখানে ফর্মুলাগুলো কিন্তু কম বেশি মাথায় রাখতে হবে, আদারওয়াইজ এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো না। ওকে, চলো নেক্সট কি বলছে বলছে কয়েল অফ ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স মানে হচ্ছে এক্সেল, সেটা কত 31 ওহম। বলছে হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ আর ওহম। ওকে, সো কয়েল অফ ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স এত, হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ এত। ওকে, জিনিসটা দেখতে হবে, আমি একটুখানি ভুল লিখলাম। ওকে, না ভুল লিখলাম কি যেটা, না মেবি ঠিকই লিখেছি। ওকে, না ঠিকই আছে। চলো আমরা কোশ্চেনটা পুরোটা পড়ি, তারপরে আমরা বুঝতে পারবো। বলছে ইট ইজ প্লেসড ইন সিরিজ উইথ এ কন্ডেন্সার অফ ক্যাপাসিট্যান্স, মানে এটা সিম্পলি ক্যাপাসিট্যান্স, রিয়াক্ট্যান্স 25, সো দ্যাট মিনস এক্সি এর ভ্যালু হচ্ছে 25। ওকে, দ্য কম্বিনেশন ইজ কানেক্টেড টু অ্যান এসি সোর্স অফ 110 ভোল্ট, 110 ভোল্ট। দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দিস সার্কিট, পাওয়ার ফ্যাক্টর মানে কি cos phi, এটা কত সেটা বার করতে বলছে। তার মানে এখানে কি আছে, একটা সি আছে আর একটা এল আছে, তার মানে আমাদেরকে ইনডিরেক্টলি এটা বলে দিল যে এটা একটা এলসি সার্কিট। ওকে, তো যদি এলসি সার্কিট হয় তাহলে ভ্যালু বার করা আমাদের খুব সহজ হবে। তো আমরা নর্মাল ভ্যালু কি করে লিখি, আমরা cos phi ইকুয়ালস টু জানি R/Z, যে পিওর রেজিস্ট্যান্স ওভার নিচে জেড হচ্ছে ইম্পিডেন্স, এদের কম্বিনেশনের ইম্পিডেন্স। ওকে, সো সরি এটা আমি এলসি বললাম, এখানে আমি এটা ভুল করে ফেলেছি, আরটা তো আছে, আরটা তো বাদ চলে গেছে। ওকে, সো সেটা আর কেন বাদ যাবে, আর তো আছে, এখানে রেজিস্ট্যান্স বলে দিয়েছে, তার মানে এটা একটা এলসিআর সার্কিট। ওকে, সো আর এর ভ্যালু হচ্ছে 8 ওহম। ওকে, সো নাও ওপরে থাকলো আর, নিচে জেডের ভ্যালু কত হয় এলসিআর সার্কিটে, এইগুলোর ফর্মুলা কিন্তু আমরা ধরে ধরে সব শিখিয়েছি। সো সেই ফর্মুলা জাস্ট বসিয়ে দিই, আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। ওকে, সো এই হচ্ছে cos phi এর ভ্যালু, তাহলে এখানে বসিয়ে দাও। আর এর ভ্যালু কত বসাবে 8, এর ভ্যালু কত বসাবে 8 স্কোয়ার প্লাস এক্সেলের ভ্যালু বসিয়ে দাও, কত দেওয়া আছে 31, এটা কত দেওয়া আছে 25। তাহলে উপরে আসছে 8, এখানে কত আসছে 8 64, আর এখানে হচ্ছে 31 মানে বাদে এটা হচ্ছে 6 মানে 36, তাহলে 8/100 থেকে 10 দ্যাট মিন 0.8। ওকে, সো ডান। তো সবটাই কিন্তু ফর্মুলা বেস, আর সার্কিটটা পিক করতে হবে এটা কী টাইপের সার্কিট। সো দ্যাটস ওয়াই ফর্মুলাটা বসাতে পারবো, কারণ এটা এলসি হয়ে গেলে তার জেডের ভ্যালু আলাদা, যদি সিআর হয় তার জেডের ভ্যালু আলাদা, যদি এলআর হয় তার জেডের ভ্যালু আলাদা, সবগুলোর জন্য কিন্তু জেডের ভ্যালু ডিফারেন্ট হবে। ওকে, সো দ্যাটস ওয়াই কেয়ারফুল। নেক্সট, এই দুটো পরপর কোশ্চেন আছে, দুটোই দেখতে যদিও ম্যাথামেটিক্যাল, বাট এটা মোটো ম্যাথামেটিক্যাল নয়, এটা কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন, একবারে দেখে বলে দেবো। ওকে, চলো কীভাবে বলে দেবো। কী বলছে, দুটো ইকুয়েশন দেওয়া আছে, দ্যাট মিনস ভোল্ট, আর কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে, পাওয়ার কনজাম্পশন বার করতে হচ্ছে। পাওয়ারকে পি লিখি RMS IRMS cos phi মানে ফেজ ডিফারেন্স, একজনের ফেজ আছে ওমেগা টি আর একজনের আছে ওমেগা টি মাইনাস π/2, তাহলে দুজনের ডিফারেন্স করলে কত আসবে π/2, তাহলে ফাই জায়গায় কী বসাবো π/2, cos π/2 ভ্যালু কত 0, তাহলে টোটাল ভ্যালু কত দেবে 0, ব্যাস ডান হয়ে গেল থিওরিটিক্যাল কোশ্চেন। নেক্সট কি বলছে, একটা চোক কয়েলের কথা বলা আছে, এই কোশ্চেনগুলো ইনস্ট্যান্ট পিক করতে হবে। চোক কয়েলে কি হয়, চোক কয়েলের ভিতরে থাকে কে বেসিক্যালি, চোক কয়েল মিন্স কিন্তু ওখানে ওর ভিতরে ইন্ডাক্টার লাগানো আছে। ওকে, সো জিনিসগুলো যেন না গোলায়, চোক কয়েলের ভিতরে ইন্ডাক্টার এল লাগানো থাকে। ওকে, সো যদি সেরকম চোক কয়েল থাকে তাহলে এখানে কী বলছে, চোক কয়েল হ্যাজ নেগলিজেবল রেজিস্ট্যান্স, দ্য অল্টারনেটিং পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস ইট ইজ 220 ভোল্ট অ্যান্ড কারেন্ট হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, দ্য পাওয়ার অ্যাজিউমড ইজ হোয়াট, তাহলে পাওয়ারটা বার করতে বলছে, এখানে পাওয়ারের অ্যামাউন্টটা কত। ওকে, সো আমাদের নর্মাল যে ফর্মুলা আছে আমরা নর্মাল ফর্মুলার মতো করে কিন্তু এখানে বসিয়ে দিতে পারি, বাট একটু কেয়ারফুল হতে হবে। চোক কয়েল মানে অনলি বললাম ওর ভিতরে ইন্ডাক্টার দেওয়া আছে, আর যেহেতু বলেই দিচ্ছে নেগলিজেবল রেজিস্ট্যান্স মানে অন্য কোনো রেজিস্ট্যান্স নেই, অনলি ইন্ডাক্টার দেওয়া আছে। আমরা বলেছিলাম অনলি এল অনলি সি যদি এরা সার্কিট থাকে, এই সার্কিটগুলো অ্যাকচুয়ালি বেকার সার্কিট, এর পাওয়ার কনজাম্পশন 0 হয়, এদেরকে আমরা এখানে বলেছিলাম ওয়াটলেস সার্কিট বা ওয়াটলেস কারেন্ট, এদের পাওয়ার অলওয়েজ 0 হয়, বিকজ এদের ফেজ ডিফারেন্সগুলো সবসময় π/2 আসে। শুধু যদি সার্কিটে এল থাকে, কোনো আটটার আর কিচ্ছু থাকবে না, শুধু যদি সি থাকে তাহলে সবার ক্ষেত্রে পাওয়ারটা 0 আসে, বিকজ এদের ফেজ ডিফারেন্স সবসময় কারেন্ট আর ভোল্টেজের মাঝে মানে ফেজ ডিফারেন্স π/2 হয়, সবসময় ল্যাগ বিহাইন্ড থাকে। ওকে, কখনো ভোল্টেজ ল্যাগ বিহাইন্ড, কখনো কারেন্ট ল্যাগ বিহাইন্ড। সো দ্যাটস ওয়াই এটা কোনো ম্যাথ করার কোনো দরকার নেই, চোখ বন্ধ করে অপশান সিতে টিক দাও, চলে এসো বাড়িতে, র্যাঙ্ক হয়ে যাবে। ওকে, নেক্সট আবারও দুটো কোশ্চেন ট্রান্সফরমার রিলেটেড কোশ্চেন।
কি বলছে, প্রথমে বলছে এখানে একটা ট্রান্সফরমারের গল্প, ট্রান্সফরমার রেশিওর কথা বলছে দ্য ট্রান্সফরমার রেশিও অফ এ ট্রান্সফরমার ইজ 5। ওকে, সো ট্রান্সফরমার রেশিও কী করে বার করে, তো এগুলো আমরা মোটামুটি এগুলো কিন্তু অনেকবার আমরা শিখিয়েছি, এগুলো আমরা বসে বসে প্রচুরবার সলভ করেছি। তো সেই ট্রান্সফরমার রেশিও 5 বলছে ইফ দ্য প্রাইমারি ভোল্টেজ অফ দ্য ট্রান্সফরমার ইজ 400 ভোল্ট অ্যান্ড 50 হার্জ, দ্য সেকেন্ডারি ভোল্টেজ উইল বি হোয়াট। তো ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রান্সফরমার যখন ইউজ করছি ওর ফ্রিকোয়েন্সি কিন্তু কোনোদিন চেঞ্জ করি না আমরা, ইনপুটে যা থাকে আউটপুটে তাই যাবে, দ্যাট মিনস অ্যান্সারটা 50 সামথিং, 50 আসবে, তার মানে বি আর ডির ভিতরে অ্যান্সার আসা উচিত। ওকে, সো বাকিটা দেখা যাক, বাকিটা ছোট্ট করে তো আমরা এখানে সলভ করে নিতেই পারি। ওকে, সো ট্রান্সফরমার রেশিওতে কী কাজ করা হয়, ভোল্টেজ অফ সেকেন্ডারি ডিভাইড বাই ভোল্টেজ অফ প্রাইমারি ইকুয়ালস টু, এটাকে আর আমরা যেহেতু নাম্বার অফ টার্ন নেই এখানে, সো নাম্বার অফ টার্নের ফর্মুলা লিখছি না, এটাকে ডিরেক্ট একবারে লিখে দিতে পারি ট্রান্সফরমার রেশিও, এটাকে কে দিয়ে লেখায় ট্রান্সফরমার রেশিও, সেটাই এখানে দেওয়া আছে 5। সো তাহলে একবারে বসিয়ে দাও, কী বলেছে, ভোল্টেজ অফ দ্য আচ্ছা ট্রান্সফরমার এত, প্রাইমারির ভোল্টেজটা দেওয়া আছে, তাহলে সেকেন্ডারি কত, ভিএস ইকালস টু কী আসবে 5 ইন্টু ভিপি কত 400, সো দ্যাটস ওয়াই 2000 ভোল্ট। আর এটা তো বললাম ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, দ্যাটস ওয়াই অপশান ডি কারেক্ট। খুব ছোট এক লাইনের মুখে মুখে হয়ে যাবে, এগুলোর জন্য ম্যাথ করার দরকার নেই। কী বলছে নেক্সট, দ্য ট্রান্সফরমার আচ্ছা স্টেপ আপ, একটা ট্রান্সফরমার স্টেপ আপ করছে এসি ভোল্টেজকে, স্টেপ আপ, তো স্টেপ আপ মিনস আমরা প্রথমেই এই জিনিসগুলো জানি যে ট্রান্সফরমার দু রকমের হয়, একটা হচ্ছে স্টেপ আপ আর একটা হচ্ছে স্টেপ ডাউন। তো স্টেপ আপের কাজ কি, ভোল্টেজকে আপ করা, স্টেপ ডাউন হচ্ছে ভোল্টেজকে কমানো, এগুলো আমরা সব জানি। ওকে, তো সেইগুলোই বলছে ইফ দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য সেকেন্ডারি কয়েল ইজ এনএস, দ্যাট মিনস এনএস ইকুয়ালস টু হচ্ছে 1000। ওকে, ভোল্টেজ ফ্রম কত থেকে কত নিয়ে যাচ্ছে, ভি প্রাইমারি সেটা হচ্ছে 230, আর কারণ প্রাইমারির যেহেতু স্টেপ আপ তাহলে প্রাইমারির ভোল্টেজটা কম হবে আর আউটপুট সেকেন্ডারি যেটা সেটা বেশি হবে, এত ভোল্ট। ওকে, দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারি কয়েল উইল বি হোয়াট, দ্যাট মিনস এনপির ভ্যালুটা কত সেটা জানতে চেয়েছে, তার মানে সিম্পলি আমার এন আর ভির ভিতরে একটা রিলেশন লাগবে, সেই রিলেশনটা বসালেই শুধু হয়ে গেল। তো বসিয়ে দাও, এক লাইনের জিনিস, এনএস ওভার এনপি ইকুয়ালস টু ভিএস ওভার ভিপি। কী লাগবে, এনপি, দ্যাট মিনস ভিপি ইন্টু এনএস ডিভাইড বাই ভিএস, ভ্যালু বসিয়ে দাও, ভিপি 2300, এনএস কত 1, এখানে 00 না 000 আছে, 3টে 0 আছে মেবি, আর এখানে হচ্ছে 2300, 00গুলো কাটো, সবগুলো হাটিয়ে দাও, 2323ও কেটে যাবে, তাহলে এখানে মেবি পড়ে থাকবে কত 100 পড়ে থাকছে বোধহয়, 2 0 কেটে দাও, 23 কেটে দাও, আমি কি একটা ভ্যালু কম লিখলাম, 230 ছিল, 2300 ছিল। ওকে, মেবি এখানে 2 0, এখানে 2 0, 23, দ্যাট মিনস 1000 হওয়া উচিত বোধ হয়, আমি জানি না, মেবি আমি হয়তো ভুলও লিখতে পারি, কিন্তু 100ই তো আসা উচিত, কোথায় একটা ডেটা এদিক ওদিক লিখলাম। ওকে দাঁড়াও, এই জায়গাটা একটু মুছে দিই, হ্যাঁ তাহলে ফ্রেশ করে লিখে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো ভি প্রাইমারি, আমি কী বার করতে বলেছে, প্রাইমারি কয়েলের টার্ন, সো এনপি তো বার করব, তাতে তো কোনো সমস্যা নেই, এনপি চলে গেলে এনএস ইন্টু ভিপি, আর নিচে থাকছে ভিএস। ওকে ওকে বুঝেছি, আমরা একটু উল্টো লিখে দিয়েছিলাম, তাহলে ভিপি হচ্ছে 230, ওখানে 00 লিখে দিয়েছিলাম, আর এনএস কত 1000, আর এটা হচ্ছে 2300, এই দুটো জিরো কাটো, এই দুটো জিরো কাটো, এই 23 দিয়ে কাটো 10, সো 10 × 10 100, এবার ঠিক আছে। ওকে, চলো নেক্সট, আমরা যেখানেই বুঝতে পারবো না অবশ্যই কিন্তু কমেন্ট করব বা ডিরেক্ট কন্ট্যাক্ট করব, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করা যেতে পারে, টেলিগ্রামের থ্রুতে কন্ট্যাক্ট করা যেতে পারে। ওকে, সো নেক্সট পার্টের কোশ্চেনে কী বলছে, এখানে 4টে পরপর থিওরিটিক্যাল কোশ্চেন আছে, বলছে দ্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট ফ্লোস ইন দ্য ডাইইলেকট্রিক অফ এ ক্যাপাসিটার হোয়েন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইট প্লেটস কী হবে, বিকামস 0, হ্যাজ অ্যাজিউমড এ কনস্ট্যান্ট ভ্যালু, ইট ইনক্রিজ উইথ টাইম, ডিক্রিজ উইথ টাইম। ওকে, সো এই হচ্ছে আমাদের কাজ। তো আমরা এখানে কি, আমাদের সিম্পল জিনিস যত পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করব, মানে ধরো আমার এখানে একটা হাইটের কিছু একটা জিনিস আছে আর এখানে কিছু একটা হাইটের জিনিস আছে, এটা বেস, তাহলে এদের মাঝে যতটা ডিফারেন্স, এটা যতটা ডিফিকাল্ট হবে, আমার হাইটটা যদি এরকম হতো, তাহলে যখন এখান থেকে এখানে জাম্প দেবো তাহলে চোটটা বেশি লাগবে, বিকজ এনার্জিটা তো অনেক বেশি স্টোরড হয়ে আছে। তো দ্যাট মিনস যত পোটেনশিয়াল ডিফারেন্স বাড়াবো প্লেট দুটোর মাঝে, সো তত কী হবে, তত কারেন্টের ফ্লোটা বাড়বে, দ্যাট মিনস ইট ইনক্রিজ উইথ টাইম। ওকে, সো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দিস প্লেট ইজ ইনক্রিজিং উইথ টাইম, সো টাইমের সাথে সাথে যতটা ইনক্রিজিং হবে, সো তত ডিসপ্লেসমেন্ট কারেন্টের ফ্লোটা তত বাড়বে। ওকে, সো নেক্সট কোশ্চেনে কী বলছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর প্রডিউসড বাই হোয়াট, এগুলো তো কমন কোশ্চেন, আমরা অ্যাক্সেলারেটিং অফ চার্জকে যদি অ্যাক্সেলারেট করাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রডিউসড হয়, এটা আমরা জানি।
বলছে দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডু নট ট্রান্সপোর্ট, কোন জিনিসটাকে ট্রান্সপোর্ট করে না, মানে এক জায়গায় এক জায়গায় নিয়ে যায় না এনার্জি। হ্যাঁ অবশ্যই নিয়ে যায়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভালো এক্সাম্পল কি, লাইট। লাইট ইজ নাথিং বাট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং সেটাকে আমরা ফোটনের মতো করে কনসিডার করি, তার এনার্জি আছে এইচ নিউ, আমরা জানি দ্যাটস এনার্জিকে নিয়ে যায়। মোমেন্টাম, অবশ্যই মোমেন্টাম আছে। অ্যান্ড ইনফরমেশন, লাইট এই যে সান থেকে আসছে, অন্যান্য প্ল্যানেট থেকে আসছে, তাদেরকে অবজার্ভ করে বা তাদেরকে অ্যানালিসিস করেই তো আমরা বিভিন্ন ডেটা কালেক্ট করছি, যে ওই প্ল্যানেটে এই আছে, ওই প্ল্যানেট আমাদের থেকে এত দূরে, দ্যাট মিনস সেই অবশ্যই ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসছে। সো শুধু নিয়ে আসছে না কি, চার্জ। সো দ্যাটস আমাদের অ্যান্সার হচ্ছে চার্জ। নাও কি বলছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর ট্রান্সভার্স ইন নেচার ইজ এভিডেন্স বাই হোয়াট, বলছে কোন এভিডেন্স দ্বারা বোঝা যায় যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নাকি ট্রান্সভার্স নেচার দেখায় বা ট্রান্সভার্স নেচারেরও। ওকে, সো কোন প্রপার্টি দিয়ে দেখানো যায়, এগুলো সব মুখে মুখে বলা কোশ্চেন। ওকে, একদম ছোট্ট কোশ্চেন। তো সেটা হচ্ছে আমরা যখন সাউন্ড ওয়েভ পড়েছিলাম তখন আমরা একটা কথা বলেছিলাম, সাউন্ড ওয়েভ আর লাইট ওয়েভের ভিতরে একটা বেসিক ডিফারেন্স। তো লাইটেরও রিফ্লেকশন রিফ্রাকশন হয়, সাউন্ডেরও এগুলো হয়। শুধু একটা জিনিসই হয় সাউন্ড ওয়েভ দেখায় না, সেটা হচ্ছে পোলারাইজেশন। আর এই পোলারাইজেশন প্রপার্টিটা একমাত্র অ্যাকচুয়ালি ডিফাইন করে দেয় যে সাউন্ড ওয়েভ হচ্ছে একটা লংগিটিউডিনাল ওয়েভ, আর লাইট ওয়েভ বা যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা ট্রান্সভার্স ওয়েভ। দ্যাটস এখানে অ্যান্সার হচ্ছে পোলারাইজেশন। ওকে, তো এই হচ্ছে আমাদের ছোট কিছু কোশ্চেন, এইগুলো পটাপট অ্যান্সার করে ফেলতে পারবো। ওকে, এরপরে দুটো কোশ্চেন আছে, এই দুটো কোশ্চেন এইগুলো সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোশ্চেন। এটা আমরা একটা অ্যাডিশনাল পার্ট এখানে রেখে দিয়েছি, যেহেতু কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছিলাম। সো কারেন্ট ইলেকট্রিসিটি ম্যাগনেটেরই একটা পার্ট, সো ম্যাগনেটের সাথে এগুলো জাস্ট অ্যাডিশনাল দুটো বোনাস বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোশ্চেন। এগুলো কিন্তু ডিরেক্ট এসি কারেন্টের কোশ্চেন নয়, এগুলো কিছু থিওরিটিক্যাল কোশ্চেন। ওকে, প্রথম কোশ্চেনে কী বলছে, ইফ মিউ নট এপসাইলন নট রিপ্রেজেন্ট দ্য পারমিটিভিটি অ্যান্ড ভ্যাকিউম, আর এপসাইলন অ্যান্ড মিউ রিপ্রেজেন্ট পারমিটিভিটি অ্যান্ড অন্য কোনো একটা মিডিয়াম, তাহলে বলছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বার করো। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কী করে বার করি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়ালস টু আমরা জানি C/V। সি হচ্ছে লাইটের স্পিড ভ্যাকিউমে ডিভাইড বাই ওই মিডিয়ামে লাইটের স্পিড। তো সিকে আমরা কী লিখি, সিকে আমরা লিখতে পারি 1/√μ0 এপসাইলন নট। আর যদি অন্য কোনো মিডিয়াম হয় তাহলে কী লিখি, 1/ε/μ। তাহলে ভ্যালু দুটো বসিয়ে দাও, এখানে সির জায়গায় বসিয়ে দাও √μ0 এপসাইলন নট, এরকম বসিয়ে দাও। আর নিচে ভি, তার মানে 1/1/টা উপরে উঠে যাবে, তাহলে এটা মিউ আর এটা এপসাইলন। পুরোটাকে তাহলে এটা কম্বাইন করলে কেমন দেখতে লাগছে, মিউ, নিচে থাকছে এপসাইলন নট, মিউ নট। ওকে, সো ব্যাস ডান। তার মানে কোন অপশান হচ্ছে অপশান বি, হয়ে গেল। পরের বারে কী বলছে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের টোটাল এনার্জি। তো টোটাল এনার্জি কোথায় থেকে আসে, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পার্ট কন্ট্রিবিউট করে, আর একটা হচ্ছে ম্যাগনেটিক পার্ট কন্ট্রিবিউট করে। ইলেকট্রোস্ট্যাটিক পার্ট থেকে কী আসে, হাফ এপসাইলন নট ই স্কোয়ার, আর ম্যাগনেটিক পার্ট থেকে কী আসে, হাফ বি স্কোয়ার ওভার মিউ নট। দুজনকে যদি জুড়ে দিই তাহলে টোটাল এনার্জি পাবো। তাহলে এই অপশানটা কোথায় স্যাটিসফাই হচ্ছে, অপশান ডিতে, হাফ এপসাইলন নট ই স্কোয়ার প্লাসে। ব্যাস, এ শুধু ইনফরমেশানগুলো জানলেই হবে, এখানে কিন্তু আর অন্য কোনো কিছু লাগবে না। ওকে, সো থ্যাংক ইউ। এই পর্যন্তই আজকে আমাদের মোটামুটি কিছু সিলেক্টিভ কোশ্চেন। তাহলে খুব তাড়াতাড়ি আমরা আবার দুটো বা তিনটে একসাথে এরকম চ্যাপ্টার নিয়ে আসবো, নিয়ে এসে সেগুলো পরপর সলভ করে দেবো। এরকম কিছু স্পেশাল জিনিস শিখবো, কিছু থিওরিটিক্যাল জিনিস ডিসকাস করবো এক্সামের আগে। তো মাঝে একটু শরীর খারাপের জন্য আমরা ভিডিওগুলো প্রায় এক সপ্তাহ বা তার থেকে একটু বেশি দিন আমরা ভিডিও আপলোড করতে পারিনি, বাট এই উইক থেকে কিন্তু আবার কন্টিনিউয়াসলি ভিডিও পরপর আপলোড হবে। ওকে, সো অবশ্যই তাহলে আমাদের ভিডিও ফলো করতে থাকো, দেখতে থাকো চ্যানেলে। আর স্পেশাল কোনো রিকোয়েস্ট থাকলে কোনো স্পেশাল টপিকের ওপরে বা স্পেশাল কোনো চ্যাপ্টারের ওপরে, তাহলে অবশ্যই আমরা সেই ভিডিওগুলো আনবো। ওকে, তো ততদিন প্রিপারেশান নিতে থাকো। বেস্ট অফ লাক। চলো, টাটা।